সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আপনি স্বীকার করুন আর না করুন, এখন দেশের প্রধানতম ব্যক্তি। আমরা প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি যে পদপদবীগুলো অন্য সময়টিতে যেভাবে মূল্যায়ন করি, ঠিক এই সময়টিতে গত 1 বছর ধরে আসলে আমরা সবকিছুর ঊর্ধ্বে ক্যান্টনমেন্ট এবং সবকিছুর ঊর্ধ্বে সেনাবাহিনী এবং সবকিছুর ঊর্ধ্বে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গুরুত্ব দিচ্ছি। এটা হলো জনমনে। এখন সংবিধানে, প্রোটোকলে, কথাবার্তায় যা কিছুই থাকুক না কেন, এটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আরেকটি বাস্তবতা, সেটা হলো এখন এই সরকার একটি সাংবিধানিক সরকার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে বাধ্য হচ্ছে, কিন্তু তাদের কর্মকাণ্ড, তাদের শপথ, তাদের পরিচয় সবকিছু সংবিধানের সঙ্গে রীতিমতো সাংঘর্ষিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জামানাতে এই সংবিধানকে টিকে কেটে কুটে যে অবস্থায় রেখে গিয়েছেন, এই সংবিধান যদি চালু থাকে তাহলে এই বর্তমান সেনাপ্রধান এবং তার সহযোগী যারা আছেন, বর্তমান রাষ্ট্রপতি থেকে শুরু করে এখন যারা আছেন ইনক্লুডিং প্রধান বিচারপতি, সবাই আগামী দিনে কি যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন তা কল্পনাও করা যাচ্ছে না। এখানে যদি আওয়ামী লীগের পতন ঘটে, এখানে যদি বিএনপি ক্ষমতায় আসে, এখানে যদি জামাত ক্ষমতায় আসে, এনিবডি যারা ক্ষমতায় আসবে তারা সবাই এই সংবিধানকে কেন্দ্র করে এখন যেভাবে আছে প্রতিপক্ষকে দমন করার জন্য এবং একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে রুলস অফ বিজনেস রয়েছে, সেই রুলস অফ বিজনেসে এমন কতগুলো কর্মকাণ্ড করবেন যার ফলে জুলাই আগস্ট বিপ্লবের প্রতিটি লোক, কেবলমাত্র যারা ক্ষমতায় যাবেন তারা ছাড়া প্রতিটি লোক একেবারে ছাপা ছাপা হয়ে যাবেন এর মাধ্যমে। এতে কোনো সন্দেহ নেই। এখানে আওয়ামী লীগ লাগবে না, বিএনপি আসলে এই কাজ করবে, জামাত আসলে এই কাজ করবে, এমনকি যদি এনসিপিও ক্ষমতায় আসে তারাও একই কাজ করবে। কারণটা হলো রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস, প্রশাসন এমন একটা জিনিস, রাষ্ট্রযন্ত্র এমন একটা জিনিস, এখানে আসলে যে যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায়। এই সময়টাতে ধরুন একজন যাকে বলা হয় গভর্নর হয়েছেন, এনজিও থেকে এসে একজন লোক গভর্নর হয়েছেন। এখন এই গভর্নরের সঙ্গে অতীতের যারা গভর্নর ছিলেন আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এই সময়টিতে যারা পুলিশের বড় কর্তা হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তাদের দেখবেন আচার আচরণ, চালচলনে অতীতের যে সকল কর্তৃত্বপরায়ণ মন্ত্রী ছিলেন তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এখন যাদের হাতে ক্ষমতা, ছাত্রদের মধ্যে অনেকে, তাদের যে আর্ট অ্যাটিটিউড, কথাবার্তা, চালচলন, আপনি ঢাকা শহরে যারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন সেই 2001 থেকে 2006 পর্যন্ত, আবার 2009 থেকে এই ঢাকা শহর যারা নিয়ন্ত্রণ করতেন একেবারে 2025 পর্যন্ত, আপনি তাদের কয়েকজনের নাম, যেমন ধরুন আমাদের এই মতিঝিল, গুলিস্তান এই এলাকাতে ওই যে ক্যাসিনো সম্রাট ছিল, ক্যাসিনো সম্রাট। আচ্ছা এখন দেখুন তো ক্যাসিনো সম্রাট এবং তার যারা লোকজন রয়েছে তারা কেমন ছিলেন, আর এখন যারা গুলিস্তান, মতিঝিল এই এলাকাতে যারা চাঁদাবাজি করছেন তারা কেমন, জনগণের কাছে জিজ্ঞেস করে দেখেন কোনো পরিবর্তন আছে কিনা বা আগের চেয়ে খারাপ হয়েছে কিনা। এরপর আরও কারওয়ান বাজারে, মিরপুরে, সায়দাবাদে অতীতে যারা মাস্তানি করতেন সেই 2006 সনে, 2009 সন থেকে 2025 সন পর্যন্ত দেখেন কোনো পরিবর্তন হয়েছে কিনা, একটিও হয়নি, আগামীতেও হবে না। একটি জাতি যে উন্নত হয়, বারবার আপনি চিন্তা করুন কেন জেরুজালেম এত গুরুত্বপূর্ণ, কেন বারবার সিরিয়াকে কেন্দ্র করে এত কিছু হয়, রাশিয়া কেন 1000 বছর ইতিহাসে বারবার দুনিয়ার সব যুদ্ধ রাশিয়াকে কেন্দ্র করে হয়। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, এর আগে ক্রিমিয়ার যুদ্ধ, 400-500 বছর যাবত সে যুদ্ধ চলল। এই ইউক্রেন, এই রাশিয়া, এই মস্কো, বারবার কেন দিল্লি কে নিয়ে এত কিছু হয়, কলকাতাকে নিয়ে কেন হয় না, মাদ্রাস নিয়ে কেন হয় না, আহমেদাবাদকে নিয়ে কেন হয় না, দিল্লি কেন এরকম হয়। আবার এই যে আমাদের ঢাকা, ঘুরে ফিরে কেন ঢাকা, সোনারগাঁ, তারপর এই বিক্রমপুর, এই এলাকাকে কেন্দ্র করে কেন বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়, এটার একটা প্রাকৃতিক নিয়ম রয়েছে। তো সেই যে
প্রাকৃতিক নিয়ম, সেই প্রাকৃতিক নিয়মের কারণে কি হলো, এখন যা কিছু ঘটছে এই বাংলাদেশে, এগুলোর মধ্যে অনেকগুলো প্রাকৃতিক বিষয়াদি রয়েছে, সুপার ন্যাচারাল বিষয়াদি রয়েছে, যেগুলো হওয়ার কথা নয়। তো যেটা বলছিলাম, সেই সুপার ন্যাচারাল হলো যখনই স্বাভাবিক কোনো কিছুর চাইতে অস্বাভাবিক বিষয়গুলো সামনে চলে আসে, তখনই সেখানে ধরে নিতে হবে যে সূর্য পূর্ব দিকে উঠছে না, সূর্য পশ্চিম দিকে উঠছে। সংবিধান আছে, কিন্তু সংবিধান যেখানে আপনাকে প্রোটেকশন দেবে, এখন সেই সংবিধানকে আপনি ভয় পাচ্ছেন এভরিবডি। এটা অস্বাভাবিক। সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এরা রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী, পাবলিক সার্ভেন্ট। তারা সবসময় যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকবেন, তাদের কাছে জবাবদিহি করবেন। জনগণের প্রতিনিধি হিসেবে যারা এক্সিকিউটিভ বডিতে সরকারে থাকবেন, মন্ত্রী থাকবেন, তারা পার্লামেন্টের কাছে জবাবদিহি করবেন। পার্লামেন্ট যা কিছু করুক না কেন, এটা আবার যাকে বলা হয় সংসদে এসে জবাবদিহিতার মধ্যে পড়বে। এরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্স। এখন সেই চেক অ্যান্ড ব্যালেন্সের পুরো জায়গাটি চলে গেছে সেনাবাহিনীর প্রধানের ইচ্ছা এবং অনিচ্ছার উপর। তিনি কখন কি বললেন, কোথায় গেলেন, কি করলেন, তিনি দেশে আছেন না নেই, থাকবেন কি থাকবেন না, এসব এখন আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা অস্বাভাবিক একটা লক্ষণ। আমাদের এই বাংলাদেশে একসময় হঠাৎ করে এরকম মঈনুদ্দিন সাহেব খুব পাওয়ারফুল হয়ে গেলেন, 11 সময় ব্রিগেডের বাড়ি খুব পাওয়ারফুল হয়ে গেলেন, এরশাদ সাহেব একসময় খুব পাওয়ারফুল হয়ে গেলেন, অল অন এ সার্ডেন জাস্টিস সাত্তারের সময়টিতে। তো যখন ক্ষমতার যে একটা স্বাভাবিক বলয় রয়েছে, সেই বলয়ের বাইরে গিয়ে ক্ষমতা আরেকটি বলয় খুব শক্তিশালী হয়ে যায়, তাহলে কি হয়? ধরুন 3টি চুম্বক ক্ষেত্র রয়েছে, এক একটি চুম্বক ক্ষেত্রের ভর আছে, সেই ভর স্বাভাবিক যখন থাকে তখন তারা নিরাপদ দূরত্ব থেকে যে যার মতো করে কাজ করে। পৃথিবীর একটা চুম্বক শক্তি আছে, পৃথিবীর পরে চন্দ্রের একটা চুম্বক শক্তি রয়েছে, আর সূর্যের একটা চুম্বক শক্তি রয়েছে। তিনটি অ্যাঙ্গেল থেকে তাদের নিজেদের ভারসাম্য তারা রক্ষা করছে, নিরাপদ দূরত্বে থাকছে এবং তারা ঘুরছে সেই চুম্বক শক্তির কারণে। কিন্তু হঠাৎ করে একটা চুম্বক শক্তি বেশি হয়ে গেল সূর্যের, সে সঙ্গে সঙ্গে পৃথিবীকে কাছে টেনে নেবে। আবার চন্দ্রের চুম্বক শক্তি বেশি হয়ে গেল, সে সঙ্গে সঙ্গে পৃথিবীর কাছাকাছি চলে আসবে বা পৃথিবীকে টেনে নিয়ে যাবে। পৃথিবীর সমস্ত জল, বায়ু এলোমেলো হয়ে যাবে। এমন দেখেন জোয়ার, পূর্ণিমা এবং মানে অমাবস্যাতে কি হয়। তো একইভাবে আমাদের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা আকর্ষণ আছে, চুম্বক শক্তি আছে, রাষ্ট্রপতির কার্যালয়ের একটা চুম্বক শক্তি ভারসাম্য রয়েছে, আর প্রধান বিচারপতির একটা ভারসাম্য রয়েছে। পুরো শক্তিটি এখন চলে গেছে প্রধান যাকে বলা সেনাপতির দরবারে। ফলে আমরা এখন কে নৌবাহিনী প্রধান, আমি নাম জানি না, আপনি জানেন? বলেন তো নৌবাহিনী প্রধান কে বাংলাদেশে, কিংবা বিমান বাহিনীর প্রধানকে আমি জানি না। আমি এত ইউটিউব করি, এত কন্টেন্ট করি, আমার এই মুহূর্তে মনে আসছে না। কিন্তু যদি বলা হয় জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে কিছু বলতে হবে? বলেন, কিচ্ছু বলতে হবে না, আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন। ইট মিনস হি হ্যাজ দ্য পাওয়ার, তার ক্ষমতা আছে। তো সেই ক্ষমতা এখন যেটা আছে সেটা হলো দৃশ্যমান ক্ষমতা এবং ইমপ্লয়েড ক্ষমতা। কিন্তু এটা সামনের দিনে কি কেবলই দৃশ্যমান থাকবে, নাকি দৃশ্যমান প্লাস কার্যকর একত্র হবে? এটা কিছু লক্ষণ ফুটে উঠেছে। অতি সম্প্রতি তিনি চীন থেকে এসে দেখা করেছেন। প্রথমে তিনি প্রধান বিচারপতির বাসভবন, মানে সরকারি বাসভবন নয়, তার গুলশানের ব্যক্তিগত বাসভবনে দেখা করেছেন। এটা নজিরবিহীন, ইতিপূর্বে কখনো ঘটেনি। এটা নিয়ে নানা রকম ক্যালকুলেশন, যেহেতু প্রধান বিচারপতির পদটি খুবই সেন্সিটিভ। আইনের একজন ছাত্র হিসেবে আমি জানি যে এখানে প্রধান বিচারপতি এবং সেনাপতি তাদের যে সাক্ষাৎ, এটি স্বাভাবিক না, অস্বাভাবিক একটি বিষয়। এমনকি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান বিচারপতির যে সাক্ষাৎ, এটি অস্বাভাবিক বিষয়। কতগুলো ঘটনা সুপ্রিম কোর্টে ঘটছে এবং সেই ঘটনার সাথে রাষ্ট্র, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের যে বিল, তার সঙ্গে রাষ্ট্রের সংহতি, সরকারের স্থায়িত্ব, আরও অনেক কিছু নির্ভর করে।
কাজেই প্রধান বিচারপতির এখানে যে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি চালু হয়ে যায়, সেক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়ম অনুযায়ী তিনি সরকার প্রধান হবেন, যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ইমিডিয়েটলি আমরা চালু করতে চাই। তো সেক্ষেত্রে তার ব্যক্তিগত মত, অভিমত, তার দৃষ্টিভঙ্গি, এগুলো জানতে চাওয়া, বুঝতে চাওয়া, এই বিষয়গুলো নিয়ে যাকে বলা হয় বৈঠক, এটি প্রোটোকলের বাইরে গিয়ে করতে হচ্ছে। এবং শুধু তাই নয়, প্রধান বিচারপতি ইতিপূর্বে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নজিরবিহীন ঘটনা। ইট মিনস এটা স্বাভাবিক নয়, একেবারে অস্বাভাবিক ঘটনা। দ্বিতীয়ত, আমরা অনেক দিন ধরে শুনে আসছিলাম যে প্রধান উপদেষ্টা এবং প্রধান সেনাপতি, এই দুজনের মধ্যে একটা যাকে বলা হয় শীতল সম্পর্ক বিরাজ করছে। সরকারের অনেক ইচ্ছা পূর্ণ করা হচ্ছে না, সেনাবাহিনীর অনেক ইচ্ছা সরকার পূর্ণ করছে না। এখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, কিন্তু তারা অজানা কারণে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করে পুরো পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সরকারের জন্য একটা ইতিবাচক ফল এনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকে দীর্ঘায়িত করবে, এটা না করে বরং উল্টো মাঠে ময়দানে যে ঘটনাগুলো ঘটছে, এই সরকারের মানে অন্য যে কোনো ব্যর্থতা এগুলো সমাজের মানুষ কাউন্ট করছে না, কিন্তু আইন শৃঙ্খলার যে অবনতি, এটা এখন সরকারের গলার কাটা হয়ে গিয়েছে। এবং এই জন্য সরকার পুলিশকে দায়ী না করে সেনাবাহিনীকে দায়ী করছে। এটা হলো রূঢ় বাস্তবতা। আর সেই বাস্তবতার মধ্যেই কয়েকটি ঘটনা ঘটেছে। এক নম্বর ঘটনা হলো, মধ্যে সেনাবাহিনীর একটা ব্যাপক প্রমোশনের একটা বোর্ড বসেছিল এবং সেই প্রমোশন বোর্ডে প্রোটোকল অনুযায়ী প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী সেখানে প্রধান ব্যক্তি। আলটিমেটলি এখানের যত প্রমোশনগুলো হবে, এই প্রমোশন বোর্ডের সিদ্ধান্ত আলটিমেটলি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা উপদেষ্টা বা নিরাপত্তা প্রতিরক্ষা মন্ত্রী বা নিরাপত্তা মন্ত্রী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসই এই প্রমোশনগুলো তিনি অ্যাপ্রুভ করবেন। তো যেটা অনেকে বলার চেষ্টা করছেন যে এই প্রমোশন সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে হয়তো আটকে আছে, এটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তিনি এসেছিলেন। একেবারে সিক্রেটলি এটা বলা হচ্ছে। আর যেটা ফর্মালি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে না, তাদের মধ্যে এটা একটা নেহায়েত সৌজন্যমূলক সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা প্রধান সেনাপতির প্রশংসা করেছেন তার চমৎকার কর্মকাণ্ডের জন্য, আর প্রধান সেনাপতি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে সরকারের সকল কর্মকাণ্ডে অতীতের মতোই সকল রকম সাহায্য এবং সহযোগিতা দিয়ে তিনি এটা করবেন, তাকে বলা হয় তাকে সহযোগিতা করবেন। এটা গেল এখানের পার্ট। এবং এটা নিয়ে ইংরেজিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বৈঠক সম্পর্কে, এটা আরও অ্যালার্মিং। সেখানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা কূটকৌশল হোক, একটি বক্তব্য দেওয়া হয়েছে। সেটি হলো, প্রধান সেনাপতি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে বাজারে যে সকল গুজব রয়েছে, যেমন সেনা শাসন আসবে, ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতা নেবে, দেশে জরুরি অবস্থা জারি হবে, এই যে গুজবগুলো যারা রটাচ্ছে দেশে এবং দেশের বাইরে, দেশের ভিতরে কেউ রটাচ্ছে না, বিশেষ করে দেশের বাইরে, ক্যান্টনমেন্টকে রীতিমতো শ্রেণীর শত্রু এবং ওয়াকারুজ্জামানকে জাতীয় শত্রু হিসেবে দেশের বাইরের কিছু ইউটিউবার, কিছু ব্লগার, তারা রাত দিন খেস্তি খাওয়ার করে পুরো স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মানুষের মনকে রীতিমতো বিষিয়ে তুলেছে। এবং এই বিষয়টিকে ইন্ডিকেট করে এখানে যে গুজবের কথা বলা হয়েছে, সেই গুজবের ব্যাপারে সেনাপ্রধান বলেছে ডোন্ট ওয়ারি। খুবই যাকে বলে সিগনিফিক্যান্ট এই অর্থ যে বাইরে থেকে যারা গুজব প্রকাশ করছে, সেই গুজব কি সরকারকে ভীত সন্ত্রস্ত করে ফেলছে, বা দেশের বাইরে থেকে যারা গুজব রটাচ্ছেন তাদের নির্দেশে কি সরকার চলছে, তাদের হুকুমে কি সরকার চলছে? তারা তো সরাসরি ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাহলে সেখানে আসলে কি হচ্ছে? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা রকম নেতিবাচক এবং জটিল কথাবার্তা হচ্ছে। এবং সর্বশেষ যেটা হলো, সেনাপ্রধান তিনি জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এবং এখানে গত কয়েক মাস ধরে আমরা যেটা জেনেছি যে রাষ্ট্রপতি বলতে গেলে বেকার সময় কাটাচ্ছেন।
তার কোনো কর্মকাণ্ড নেই। মধ্যে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চেয়েছিলেন, তাকে সেটাও যেতে দেওয়া হয়নি। তিনি কার্যত জনবিচ্ছিন্ন হয়ে আছেন। নর্মালি তার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা না থাকলেও দৈনন্দিন যে কর্মকাণ্ড, তাকে প্রচুর ব্যস্ত সময় কাটাতে হয়। বিভিন্ন রাষ্ট্রদূতরা আসেন, তারপরে সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর তিনি, তাদের অনুষ্ঠানে তিনি যান প্রধান অতিথি হিসেবে। বহু মানুষ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। তো সেই দিক থেকে এখন পুরো বঙ্গভবন খা খা করছে। প্রোটোকল অনুযায়ী যখন বিদেশে প্রধান উপদেষ্টা যাবেন, এসে প্রথমে তাকে এসে রাষ্ট্রপতির কাছে এই ডিটেলস সফরের ব্যাখ্যা তাকে করতে হবে। এমনকি শেখ হাসিনার জমানাতেও শেখ হাসিনা তার নিয়োগকৃত রাষ্ট্রপতি, সেটা আব্দুল হামিদ হোক বা শাহাবুদ্দিন চুপ্পু হোক, এমনকি একসময় তার সঙ্গে খুব খারাপ সম্পর্ক ছিল, দাকুমরা সম্পর্ক ছিল জাস্টিস শাহাবুদ্দিন, যাকে আদর করে শেখ হাসিনা শ্রদ্ধা করে তিনি রাষ্ট্রপতি বানিয়েছিলেন। তাদের সেই খারাপ সম্পর্কের মধ্যেও শেখ হাসিনা দেশের বাইরে থেকে এসে তিনি রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করতেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, বরং রাষ্ট্রপতি যেখানে যান তিনি সেখানে যান না, সবকিছু থেকে আলাদা। বা রাষ্ট্রপতির যেখানে যাওয়া উচিত সেই জায়গাতে রাষ্ট্রপতি যেন যেতে না পারেন, এরকম সরকারের পক্ষ থেকে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তো সেই রাষ্ট্রপতি হঠাৎ করে দেখা গেল যে গত এক সপ্তাহ ধরে বেশ প্রাসঙ্গিক হয়ে পড়েছেন। তিনি নুরুল হক নুরুকে টেলিফোন করেছেন, তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সকল রকম। এখন যেখানে তিনি নিজে মুভ করতে পারছেন না, তো সেখানে তিনি নুরুল হক নুরুকে কি সহযোগিতা করবেন? তাহলে এই মুহূর্তে নিঃসন্দেহে তার সহযোগিতা করার একটা সুযোগ এসেছে, নচেত তিনি তো এই জিনিসটা করতে পারতেন না। দ্বিতীয়ত, এই দুজন লোকের সাথে বৈঠক করার পর সেনাপ্রধান রাষ্ট্রপতির কাছে গেলেন। কেন গেলেন? তিনি চীন সফরে কি যাকে বলা হয় করে আসলেন, সেটা এসে তার কাছে রিপোর্ট করবেন? এটা তো তার প্রোটোকলের মধ্যে পড়ে না এই সময়ের মধ্যে। তো রাষ্ট্রপতির কাছে এই সময়টাতে তার আশা, এটা নিয়ে দেশের মধ্যে নানা রকম কথাবার্তা হচ্ছে। আর সেই কথাবার্তার আলোকে মানুষ যে আশঙ্কা অনুভব করছে, আর একটা ১/১১, আর একটা জরুরি আইন, দেশের যে বিরাজমান পরিস্থিতি এবং বিশেষ করে সেনাপ্রধানের যে কার্যকাল, এই সব মিলিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, সেই অনিশ্চয়তার কারণে নির্বাচন বাধাগ্রস্ত হওয়া কিংবা আরও অনেক কিছু, যেগুলো এখন বিএনপির যারা লোকজন রয়েছেন, স্বয়ং তারেক রহমানও বলছেন যে চক্রান্ত শেষ হয়নি, সবাইকে সতর্ক থাকতে হবে, এই কথাগুলো। তো সেই সময়টাতে এই তিনটি সাক্ষাৎকার, ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তাদের সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎকার, আমার কাছে মনে হচ্ছে না যে এটা বিনা কারণে হয়েছে। সরকারের পক্ষ থেকে বা আইএসপির পক্ষ থেকে যাই বলা হোক না কেন, নিঃসন্দেহে অতি অতি গুরুত্বপূর্ণ, অতি অতি গোপনীয় বিষয়গুলো রয়েছে, যেগুলো সেনাপ্রধান সরাসরি এই 3 ভিভিআইপির সঙ্গে আলোচনা করে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এখন সেই সিদ্ধান্ত অনুযায়ী কি ফলাফল হয়, সেটা আগামী 2 সপ্তাহের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 সনের সেপ্টেম্বর মাস চলছে, আর এই সেপ্টেম্বর মাসকে বহুদিন পর ব্ল্যাক সেপ্টেম্বর হিসাবে অনেক আখ্যায়িত করছে। এটিকে কেন ব্ল্যাক সেপ্টেম্বর বলা হচ্ছে, এটি আমরা 2024 সনে টের পাইনি। আমরা 2024 সনে এই সেপ্টেম্বর মাসকে একটা আশীর্বাদপূর্ণ মাস হিসেবে মনে করেছিলাম। তার আগে 2-4 বছরে এই মাস নিয়ে আমাদের কোনো রকম মাথা ব্যথা ছিল না। আমরা সাধারণত আতঙ্ক অনুভব করতাম শেখ হাসিনার জামানাতে আগস্ট মাসকে কেন্দ্র করে, এবং প্রকৃতির অমোঘ নিয়মে আমাদের সেই আশঙ্কা সেই আওয়ামী লীগের যে পতন, সেই পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রকৃতির কতগুলো অদ্ভুত লীলা খেলা থাকে। সেই অদ্ভুত লীলা খেলাগুলো হলো যে প্রকৃতি যা কিছু ঘটাতে চায় তা আকাশ দ্বারা প্রকৃতি জানান দেয়, বাতাস দ্বারা জানান দেয়, সমুদ্র স্রোত, নদীর স্রোত, খাল বিলের পানির মাধ্যমে প্রকৃতি মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে, সুসংবাদ অথবা দুঃসংবাদ। আল্লাহ সতর্ক করে মেঘমালা দিয়ে, বৃষ্টি দিয়ে, কখন অতিবৃষ্টি, কখন অনাবৃষ্টি,
কখনো সুষম বৃষ্টি। তারপর ডালপালা, গাছপালা, লতাগুল্ম, হর্মরাজি, বৃক্ষরাজি, সকল কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে ফুটিয়ে তোলেন। যেমন ধরুন, একটা বছর অনেক চমৎকার বাড়ি নির্মাণ হচ্ছে, একটার পর একটা মানুষ সে বছর খুব বাড়ি নির্মাণ হচ্ছে। একটা বছর দেখা গেল খুব বিয়ে শাদী হচ্ছে, আনন্দ ফুর্তি ধুম ধারাক্কা হচ্ছে, গান বাজনা চারিদিকে হচ্ছে। আর এক বছর দেখা গেল শুধু আগুন লাগছে, মড়ক লাগছে, ফসল হানি হচ্ছে, বাড়িতে বাড়িতে, পুরনো বাড়িতে বেশি বেশি শ্যাওলা জন্ম নিচ্ছে, মশার উৎপাত বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে তেলাপোকার উৎপাত বেড়ে যাচ্ছে। আবার হঠাৎ করে দেখবেন যে তেলাপোকা নেই, মশা নেই, অলানায় ছাড়েন, কোনো কারণ নেই, ওষুধ দেওয়া হচ্ছে না, কিছু দেওয়া হচ্ছে না। হঠাৎ লক্ষ্য করবেন যে গভীর রাতে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, কাকগুলো ডাকছে, কাকা করে ডাকছে। আবার দেখবেন যে প্রকৃতির সেই এই প্রাণীগুলো নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে। একটা সময় দেখবেন যে রাস্তায় নেড়ি কুকুরের যন্ত্রণা আপনি হাঁটতে পারছেন না, ভয় লাগছে, কিন্তু মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় কোনো কুকুরই নেই, অথচ কেউ মারছে না। কেন এরকম হয়? এগুলোর মধ্যে প্রকৃতির প্রচণ্ড লীলা খেলা রয়েছে। পাখির গান, মানে বাতাসের শোষ শব্দ, পাখির গানের মধ্যে প্রকৃতি তার ইচ্ছা বাস্তবায়ন করেন। তো সেই দিক থেকে আপনি যদি এই বছরের সেপ্টেম্বর মাসের যে প্রকৃতির দিকে তাকান, আপনি যান কক্সবাজার কি হচ্ছে, সুন্দরবনে কি হচ্ছে, বান্দরবনে কি হচ্ছে, সিলেটের তামাবিলে কি হচ্ছে, এই ঢাকা শহরে কি হচ্ছে, রাজবাড়িতে কি হচ্ছে, আপনি প্রকৃতির ইশারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত, প্রকৃতি যা কিছু ঘটাতে চায় তা মানুষের মুখ দিয়ে বলে দেয়, তার বান্দাদের মুখ দিয়ে বলে দেয়। মানুষ দেখবেন যে অকারণে হাসছে, প্রচণ্ড আনন্দিত, এবং মানুষ রাগ হচ্ছে না। রিক্সাওয়ালা টুংটাং আওয়াজ দিচ্ছে, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, কখনো কখনো তারা খিস্তি খাওয়ার করছে, বাপ মা তুলে গালাগাল করছে, যখন প্রকৃতি বিরূপ থাকে। আর যখন প্রকৃতি সন্তুষ্ট থাকে তখন ওই একই কাজ হয়, কিন্তু রিক্সাওয়ালা হেসে তার প্রতিপক্ষকে একটু চিমটি কাটে, বা একটু মস্কারা করে, বা একটা বাজে কথা বলে, হাস্যচ্ছলে, রাগ হয়ে নয়। তো এই সার্বিক অবস্থাতে যদি আপনি এখন আজকের এই দিনটিকে কল্পনা করেন, সেপ্টেম্বর মাস, এটা কেন এই 2025 সনে এসে ব্ল্যাক সেপ্টেম্বর হলো, আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু মানুষের মুখ দিয়ে কিন্তু এটা বের হয়ে গেছে যে দিস ইজ ব্ল্যাক সেপ্টেম্বর। এখন এই ব্ল্যাক সেপ্টেম্বর মাসে যদি আপনি দেখুন যে মানুষের মন মানসিকতা কোথায় চলে গেছে। কোনো মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালো মনে করছেন না, তারা কেবলই মাত্র নিজেকে ভালো মনে করছেন, আর সবাইকে মনে করছেন যে ওরা চামার, ওরা বাজে লোক। একটা ছোট উদাহরণ দেই, যেমন ধরুন ডাক্তার এবং রুগী। তো রুগী ডাক্তারের কাছে যাচ্ছে, সঙ্গত কারণে তার একটা শ্রদ্ধা থাকবে, ডাক্তারবাবু আমাকে ভালোভাবে দেখবেন, আমার রোগ নিরাময় করবেন। কিন্তু যাওয়ার আগে সে ভাবছে যে এই ডাক্তার একটা চামার, সে আমার কাছে টাকা নিচ্ছে। আগে 10 টাকা করে দাদা দাদিরা বা বাবারা ডাক্তারের ফি দিত, বেশিরভাগ ডাক্তার ফি নিত না, তারা শুধু ওষুধের মূল্য রাখতো। আর এখন 3000, 4000, 5000 টাকা করে ডাক্তারের ফি। এ কি মানুষ নাকি? তারপরে আবার করবে কি তারা, এই এক গাদা, সেই দরিদ্র মানুষ হোক আর ধনী হোক, এটা কোনো বিষয় না, এক গাদা চিকিৎসার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা দেবে, এবং সেখান থেকে তারা 40%, 50%, কোনো কোনো জায়গাতে 60% তারা সেই কমিশন খাবে। এখন একজন রুগী, তার কাছ থেকে সে 3000 টাকা ফি নিল, তারপরে তাকে টেস্ট দিল যে যাও অমুক অমুক প্রতিষ্ঠানে গিয়ে টেস্ট করে নিয়ে আসো, সেখানে আরও 20,000 টাকা সে টেস্ট বাবদ তাকে দেওয়া হলো, এবং সেখান থেকে সে 12,000 টাকা পেলো বা 10,000 টাকা পেলো, 50% কমিশন। মানে এই যে একটা চক্র, সেই চক্রের মধ্যে অনেক ভালো ভালো ডাক্তার জড়িত নয়, কিন্তু মানুষ যখনই কোনো ডাক্তারের কাছে যাচ্ছে তখন তার মনের মধ্যেই সন্দেহটা তৈরি হচ্ছে। ডাক্তারবাবু চিন্তা করছে যে আমি যতই সেবা দিই না কেন, এদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, এরা আমাকে চিনবে না,
পান থেকে চুন খসলে তার যারা আত্মীয় স্বজন রয়েছে তারা খুবই রাগ হয়ে আসবে, হাসপাতাল ভাঙচুর করবে, আমাকে মারধর করবে। কাজেই এদের প্রতি দয়ামায়া দেখানোর কোনো মানে হয় না। তো এভাবে চিন্তা করুন যে ঘটনাগুলো কিভাবে ঘটছে। রাস্তাঘাটে যে সকল মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সব কিছুর মধ্যে আপনি দেখবেন যে সব মানুষগুলো অধৈর্য হয়ে পড়েছে, এবং বিশেষ করে গরিব মানুষগুলো। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা রয়েছে, একটি সমাজ রসাতলে যায় যখন সে দেশের ধনীরা কৃপণ হয়ে যায় আর দরিদ্র মানুষ যারা রয়েছে তারা ধৈর্য হারিয়ে ফেলে। আমরা প্রকৃতিগতভাবে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রদেরকে একটা নিয়ামক দিয়েছেন, তার ক্যারেক্টারিস্টিক্স। তার আশা খুব সীমিত, মুখে সবসময় সুন্দর হাসি, হজম শক্তি অসাধারণ, এবং চমৎকার একটি ঘুম। তারা ঘুমাবেন এবং যেখানে সেখানে তারা ঘুমিয়ে যাবেন। চৈত্র মাসের রোদের মধ্যে বহু রিক্সাওয়ালাকে, যাকে বলা হয়, আমি দেখেছি যে আকাশের দিকে মানে একেবারে চেয়ে রীতিমতো শীত হয়ে তারা শুয়ে আছে রিক্সায় হেলান দিয়ে, আর কি অঘোর ঘুম। কিন্তু বিশ্বাস করেন এই সেপ্টেম্বর মাসে এই ঢাকা শহরের কোথাও আমি একজন রিক্সাওয়ালাকে ঘুমোতে দেখিনি। ছুটছে, সবাই ছুটছে, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ছুটছে, সাধারণ রিক্সা নিয়ে ছুটছে। ঠিক ওরকমভাবে আনমনে বসে নেই, তারা ছুটছে। কখনো তাদের যাত্রী আছে, কখনো তাদের যাত্রী নেই, কিন্তু তারা ছুটছে। আর সকলের চোখে মুখে ক্রোধ, হতাশা, রাগ। এগুলো ভালো লক্ষণ নয়। এগুলো ব্ল্যাক সেপ্টেম্বরের প্রাকৃতিক যে উপমা, এটার যাকে বলা হয় কিছু উদাহরণ আমি দিলাম। এবার বাস্তবতায় ফিরে আসুন। যা কিছু ঘটছে, আপনি ধরুন ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব উচ্চ পদস্থ একজন সামরিক কর্মকর্তা মারা গেলেন। তিনি কি মরে গেলেন স্বাভাবিক নিয়মে, নাকি তাকে মেরে ফেলা হলো, এটা নিয়ে আমরা কিছু জানতে পারলাম না। কিভাবে মরলেন তাও জানতে পারলাম না। বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি, যে লোক মারা গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, যিনি কৌশলগত যুদ্ধে বেশ দক্ষ, এবং গত 20 বছর ধরে এশিয়াতে তিনি কর্মরত রয়েছেন এবং বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন, সেই বাস্তবায়ন করার জন্য যেখানে যত অশান্তি তৈরি করা দরকার, সেই অশান্তি তৈরির ক্ষেত্রে তিনি একজন এক্সপার্ট। তিনি একজন গেরিলা যোদ্ধা, তিনি একজন প্যারাট্রুপার, অর্থাৎ হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নেমে প্যারাট্রুপে নেমে গহীন অরণ্যে তিনি বসতি গড়তে পারেন, সমুদ্রে তিনি বসতি গড়তে পারেন, এবং সেখানকার লোকদেরকে জড়ো করে রাষ্ট্রের বিরুদ্ধে তিনি লাগিয়ে দিতে পারেন। এই ধরনের এক্সপার্টিস তার রয়েছে। এরকমই তার সম্পর্কে কথাবার্তা বলা হচ্ছে। সেই মানুষটি মারা গেল। এখন আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব 2024 সন, এটার সম্পর্কে যে ম্যাটিকুলাস ডিজাইন বলা হচ্ছে, সেই ডিজাইনের মধ্যে আমেরিকার ডিপ স্টেট পলিসি, এটার যেভাবে কথা শোনা যাচ্ছে, একই সঙ্গে আমেরিকার এই সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, FBI কর্মকর্তা, এরপর তাদের মার্কিন মেরিনদের কর্মকর্তা, এরকম শত শত নয় হাজার হাজার লোক বাংলাদেশে অনার সৃষ্টি তৈরির জন্য, শেখ হাসিনার পতনের জন্য ছিল না। এই কথা বুকে হাত দিয়ে আমরা কিন্তু বলতে পারছি না। বরং দিন যত যাচ্ছে ততই আমাদের সন্দেহ বাড়ছে, আশঙ্কা বাড়ছে, এবং আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইতিহাস, তারা সাধারণত যেটা হয় সাক্ষী রাখে না। তো তারা ওই সময়টিতে যাদের সঙ্গে কাজ করেছে, যাদেরকে টাকা দিয়েছে, যাদেরকে দিয়ে অপকর্ম করেছে, যদি কিছু তারা করে থাকে, সেক্ষেত্রে যখন তারা এই অপারেশনটা ক্লোজ করবে বা তারা ফেল করবে, যে আমরা আর পারছি না, তখন তারা প্রথম যে কাজটি করে তারা হলো তাদের সহযোগীদেরকে তারা মেরে ফেলে, এমনকি নিজেদের লোককে। আপনারা জানেন যে ওসামা বিন লাদেনকে ধরার জন্য তারা তাদের যে গর্বের বস্তু, গর্বের ধন, টুইন টাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যে দুটো ভবন ছিল টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ারে নিজের আক্রমণ করেছে। এরপরে তাদের যে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার পেন্টাগন,
সেই পেন্টাগনে তারা হামলা চালিয়েছে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যদি সেনা কল্যাণ ভবন এবং ক্যান্টনমেন্টে আক্রমণ হয়, এটা কি আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সম্ভব? যেখানে পাহাড়ের মধ্যে লুকিয়ে থেকে ওসামা বিন লাদেন একটা AK-47 অথবা 4-5টা হাত বোমা নিয়ে আক্রমণ তখন পর্যন্ত পরিচালনা করছে, আর সে আমেরিকার মাটিতে প্লেন উড়িয়ে একই সঙ্গে পেন্টাগনে এবং একই সঙ্গে সে যাকে বলা হয় টুইন টাওয়ারে আক্রমণ চালিয়ে পুরো ভবনটিকে ধ্বংস করে দিয়েছে। ইজ ইট পসিবল? এরকম গাঁজাখুরি গল্প জেমস বন্ড সিনেমাতেও অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু সারা পৃথিবীকে তারা তাদের যে মিডিয়া, তাদের যে শক্তি, এটি দ্বারা তারা বিশ্বাস করাতে বাধ্য করেছে এবং এটির ফলাফল সারা দুনিয়ার মানুষকে ভোগ করতে তারা বাধ্য করেছে। তো এই হলো তাদের পলিসি। তারা আফগানিস্তান থেকে, সিরিয়া থেকে যখন তাদের যে মিশন তারা গুটিয়ে নিয়েছে, তারা যখন ভিয়েতনাম থেকে তাদের মিশন গুটিয়ে নিয়েছে, তারা একটি বারের জন্য কল্পনা করেনি যে এখানে তাদের সহযোগী যারা আছে তাদের কি হবে। তদ্রুপভাবে বাংলাদেশে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, একটি স্পষ্টই বলা যায় যে মার্কিন ডিপ স্টেটের যে লক্ষ্য ছিল, অভীষ্ট লক্ষ্য ছিল এবং তারা যে প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, সেটি মোটামুটি 99.99% ব্যর্থ হয়েছে। মার্কিন কোনো স্বার্থ এই মুহূর্তে বাংলাদেশের সরকারে আছে, রাজনৈতিক দলে আছে, বা আগামীতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারা মার্কিন স্বার্থ সংরক্ষণ করবে, এটা একেবারে অসম্ভব একটা বিষয়। ফলে কি হলো, তারা তাদের স্টেশনগুলোকে ক্লোজ করতে যাচ্ছে এবং স্টেশনগুলো যদি তারা এভাবে সরাসরি ক্লোজ করে, যেটা জো বাইডেন জমানার শেষ দিকে এবং শেখ হাসিনার জমানার যাকে বলা হয় শেষ 3 বছরে তারা বলেছিল একবার যে আমরা এখন আর বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখব না, নিজেদের চোখ দিয়ে দেখব। তো সেই নিজেদের চোখ দিয়ে দেখতে গিয়ে গত 3 বছর, মানে এখন যদি ধরি 1 বছর আর আগের 3 বছর, টোটাল 4 বছরে তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের একটা ইন্ডিকেশন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দিয়েছেন। এবং তারা এই বাংলাদেশে যে সকল লোকদেরকে তৈরি করেছিলেন দালাল হিসাবে, ঘন ঘন যারা মার্কিন দূতাবাসে যেতেন, তারপরে আমেরিকান রাষ্ট্রদূতদেরকে নিয়ে যারা যে সকল অনুষ্ঠান করতেন, সভা করতেন, সেমিনার করতেন, তারা কেউ আর মার্কিন দূতাবাসে দাওয়াত পাচ্ছেন না, তাদেরকে ডাকা হচ্ছে না, তাদেরকে কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া হচ্ছে না। এবং এখন তাদের অনেককে আমেরিকার পরিবর্তে ভারতের দালালি শুরু করেছেন এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল এজেন্ট হিসেবে তারা অনেকে ইতিমধ্যে কিন্তু ট্যাগ খেয়ে গেছেন। অথচ এই লোকগুলো শেখ হাসিনার জামানাতে তাদের প্রথম এবং প্রধান পরিচয় ছিল তারা আমেরিকার দালাল এবং তারা আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য নানা নামে, তারপরে নানা সঙ্গে রাঙা ঢঙে তারা সেই কাজগুলো করেছে। তো আমেরিকা যে তাদের যে স্টেশন যে গুটিয়ে নিচ্ছে এবং গুটিয়ে নেওয়ার আগে ধীরে ধীরে তাদের তাবেদার, তাদের দালাল তাদেরকে সরিয়ে দিয়েছে। এরপর তাদের যে সকল কর্মকর্তা এখানে সরাসরি যুক্ত ছিল, তারা যেন ভবিষ্যতে কোনো সাক্ষ্য দিতে না পারে। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট যাকে বলা হয় ট্র্যাজেডি, সামরিক বাহিনীর জন্য ট্র্যাজেডি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্দিষ্ট সময়ের পর তার যত গোপন যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তারা সরকারি নিয়ম অনুযায়ী উন্মুক্ত করে দেয়। ফলে বাংলাদেশে কি হলো বা কি হচ্ছে, এটা একেবারে টু দি পয়েন্টে, ডে টু ডে, অর্থাৎ 2024 সনের জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত ডে টু ডে আগামী 20 বছর পরে আপনারা জানতে পারবেন ডায়েরির মাধ্যমে। 1971 সনের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন নথিপত্র সেগুলো উন্মোচিত হয়েছে। তো সেখানে আপনি দেখুন, যেটা প্রথম আলোতে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন। তো 1971 সনে প্রতিদিন ঢাকা থেকে যে টেলেক্স রিপোর্ট যেত, সেই রিপোর্টে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যুদ্ধ ব্যবস্থা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে তারা কত ম্যাটিকুলাসলি কাজ করে। তো সেই কাজের সাক্ষ্য তারা কিন্তু রাখেননি ওই সময়টিতে। তদ্রুপ এখন যা কিছু ঘটেছে সেই সাক্ষ্য তারা রাখেননি। ফলে কি হলো, তারা যদি তাদের নিজেদের তাবেদার, নিজেদের এমপ্লয়ি, নিজেদের লোকদেরকে এইভাবে দুনিয়া থেকে হেফাজত তারা
আল্লাহর হেফাজতে পাঠিয়ে দিতে পারেন। তাহলে যে সমস্ত লোক ডলার পেয়েছেন, পাউন্ড পেয়েছেন, আরো অনেক কিছু, বুঝতে পারেন তাদের জন্য ব্ল্যাক সেপ্টেম্বর কত বড় আজরাইল হয়ে আসছে। এবং তারই যে নমুনা আমরা এই সমাজে দেখতে পাচ্ছি, যার কারণে পুরো সমাজ, পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো জনপদ কেমন যেন বিশ্রী হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।